ডিভোর্স পেপার নিয়ে করা ভাবনার মধ্যেই হুট করে আমার মাথায় একটা প্রশ্ন আসলো। আয়ান চৌধুরী, উনি হঠাৎ এভাবে ড্রিঙ্ক করে এসে বারবার ফারজানার নাম কেন বলছেন? ওনার কথাবার্তা তো ভালো ইঙ্গিত দিচ্ছে না। ব্যাপারটা কি? অনেক চিন্তা ভাবনা করার পর আমার ওই ঈশান আর ফারজানার ভিডিওটার কথা মাথায় আসলো। কিন্তু ভিডিওর ক্লিপটা তো মিশাতের কাছে, ওইটা তো আমি নিজেও দেখিনি। তাহলে কি মিশাত? না না, এমনটা ও করবে না, রাইট? না, এটা হতে পারে না। এত টেনশন আর নিতে না পেরে আমি মিশাতকে কল করলাম। হ্যাঁ আদু, বল। আমি একটা ঢোক গিলে বললাম, মিশাত, তুই মানে ওই ভিডিওটা কোথায়? মিশাত টেনে টেনে বলল, কোনটা? ফারজানার ওই রোম্যান্টিক ভিডিওটা? আমি চোখটা বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হ্যাঁ, কোথায় ওটা? আছেই আমার কাছে। মিশাত শোন, উনি একটু আগে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে এসেছেন আর ফারজানাকে উদ্দেশ্য করে কি কি জানি বলছেন। আমার মনে হয় উনি হয়তো। আমাকে শেষ করতে না দিয়েই মিশাত বলল, বাহ, জোস তো, মেডিসিন কাজ করেছে তাহলে। আমি চমকে গিয়ে বললাম, মানে কি বলছিস তুই এসব? মিশাত এবার একদমই গা ছাড়া ভাবে বলল, কিছু না, ফরগেট ইট। আমি চেঁচিয়ে বললাম, নো, আই ক্যান ফরগেট। কি করেছিস তুই, সত্যি করে বল। মিশাত, হোয়াট ডিড ইউ ডু? আমি এবার কেঁদেই ফেললাম আর কাঁদতে কাঁদতে বললাম, কি করেছিস তুই? হ্যাঁ, কি করেছিস বোন, সত্যি করে বল না। ওই বদরাগী লোকটা অমন করে কেন এইসব বলছিল? কেন ওই মানুষটা এমন ছন্নছাড়া হয়ে বাড়িতে এসেছে আজ? কেন উনি? আমি এইবার খুব জোরেই কেঁদে দিলাম। মিশাদ রেগে গিয়ে বলল, কাঁদছিস কেন তুই? আজব, কান্না বন্ধ কর আদু। তোর কান্না আমি এমনিতেই সহ্য করতে পারি না, সামনে থাকলে কানের নিচে দিতাম দুটো। আমি চোখের পানি মুছে বললাম, মিশাদ প্লিজ, সত্যি করে বল, কি করেছিস? আমি নিশ্চিন্ত যে তুই নিশ্চয়ই কিছু না কিছু করেছিস। মিশাত এবার ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আচ্ছা শোন, ফারজানার ওই ভিডিওটা আয়ান চৌধুরীর কাছে সযত্নে পাঠিয়ে দিয়েছি, ব্যাস এতটুকুই। এটা শুনে আমি বাক শক্তি যেন হারিয়ে ফেলি। চিৎকার করে বললাম, কি? কি করেছিস তুই এটা? কি করেছিস? পাগল হয়ে গেছিস তুই? তুই কি আমায় মেরে ফেলতে চাস? তোকে আমি এটা করতে মানা করেছিলাম মিশাত, তুই আমি বারবার মানা করার সত্ত্বেও এটা করছিস। প্লিজ আদ্রিকা, অনেক হয়েছে, ইটস এনাফ। আর না, আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না। এসবের নাটকের একটা বিহিতের প্রয়োজন ছিল। আর তাছাড়াও একদিন না একদিন তো উনি সত্য। কিসের বিহিত? হ্যাঁ, কিচ্ছু প্রয়োজন ছিল না, কিচ্ছু না। আমি তোকে বলেছিলাম যে উনি সহ্য করতে পারবেন না, ভেঙে পড়বে। এটা করে আমার কি লাভ হলো বল? কি লাভ হলো আমার? কোনো লাভ নেই। তুই বরং উল্টো ওনাকে কষ্ট দিলি, ওনাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিলি, যেটা একদম ঠিক করিসনি মিশাত। আমি আমি আজকে থেকে তোর সাথে আর কথা বলবো না। তুই আমাকে আর কল করবি না, বাই। মিশাতকে কিছু বলতে না দিয়েই অনেক রেগে মেগে ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেললাম। আমি এখন কি করব? হায় আল্লাহ, মিশাত সত্যি এটা ঠিক করেনি। হঠাৎ কেউ পেছন থেকে ডেকে উঠল, ভাবি। পেছনে ঘুরে দেখলাম রামিসা দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে মনে মনে ভাবলাম, তাহলে কি রামিসা সব শুনে ফেললো? ও কি আমায় ভুল বুঝবে? আমি চোখের পানি মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আরে রামিসা, কি হয়েছে? ঘরে এসো। ভাবি, তোমার বন্ধু ভাইয়ার সাথে কি করেছে? আমি একটু থমকে দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম লুকিয়ে কোনো লাভ নেই। তারপরে রামিসাকে বললাম, আসলে হয়তো ফারজানার সব কুকীর্তি তোমার ভাই জানতে পেরে গেছে, কারণ একটা সেই রকমই ভিডিও আমার বন্ধু তোমার ভাইকে পাঠিয়েছে, তাই। আর এ কারণেই তোমার ভাই অমনভাবে বাড়িতে ফিরেছে। ভেবেছিলাম রামিসা হয়তো কষ্ট পাবে, অথবা ওনাকে কষ্ট দেওয়ার জন্য আমার উপরে রাগ করবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে রামিসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর খুশিতে লাফিয়ে বলল, ভাবি, আমার কিউট ভাবি, অনেক ধন্যবাদ।
এতদিনে একটা ভালো কাজ করতে পেরেছো। আই অ্যাম প্রাউড অফ ইউ। অনেক খুশি আজকে আমি। আমি আগে রামিসার দিকে তাকিয়ে দুইবার চোখের পলক ফেললাম, এরপর বললাম, এসব কি বলছো তুমি রামিসা? তোমার ভাই কষ্ট পেয়েছে, আর সে আমার জন্যই, আর তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ? রামিসা আমাকে ছেড়ে দিয়ে একটু এগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাবি, তুমি জানো না তুমি কি করেছো? যেটা মম আর বাপি 2 বছরেও করতে পারেনি, সেটা তুমি চোখের পলকে করে ফেলেছো। হয়তো তুমি ভাবছো যে এই কাজের জন্য আমি তোমাকে কেন বকলাম না, ভাইয়াকে কষ্ট দেওয়ার জন্যেও না। কারণ ভাবি, একটু ভেবে দেখো তো, এখন যেইটা ভাইয়া জানতে পেরেছে, সেটা যদি ভাইয়া ভুলটা করার পরে জানতে পারতো, তাহলে কি হতো? মানে মানে আমি বলতে চাচ্ছি, ভাইয়া যদি ওকে বিয়ে করত, আর এরপর ভাইয়া যদি সব জানতে পারতো যে ফারজানার এসব কুকীর্তি করে, আর ভাইয়ার সাথে বিয়ের পর সব সম্পত্তি নিয়ে পালিয়ে যেত, প্রতারণা করত, তাহলে সহ্য করতে পারতো? আমি ভাবলাম, আসলেই রামিসা তো ভুল কিছু বলেনি। পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে চলে গেলে কিছু করেও কিচ্ছু হতো না। রামিসা আবারও বলল, ভাইয়া এখন যে কষ্টটা পাচ্ছে, সেই কষ্টটা তখন আরো 1000 গুণ বেড়ে যেত। তখন আফসোস করেও কোনো উপায় থাকতো না ভাবি। কিন্তু এখন যেটা হয়েছে, সেটা খুব বেশি ভালো হয়েছে। আমি অনেকটাই অবাক হলাম। রামিসা আমার থেকে খুব বেশি হলে 3 থেকে 4 বছরের ছোট, তাতেই মেয়েটা এত সুন্দর করে বিষয়টা বুঝতে পারলো। এটা আমাকে সত্যি অনেক মুগ্ধ করলো। আমি একটু মজার ছলে বললাম, ননদ, আমার হঠাৎ করেই বড়দের মতো করে কথা বলছে যে, কাহিনী কি? রামিসা চোখ পাকিয়ে মুখ ফুলালো। আমি ফিক করে হেসে এগিয়ে গিয়ে ওর ঘাড়ে হাত দিয়ে বললাম, তুমি অনেক বুদ্ধিমতী জানো। আর আমি এটাও বুঝতে পারছি যে তুমি তোমার ভাইকে কতটা ভালোবাসো। সত্যি আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন ননদ পেয়েছি। কথাটা শোনা মাত্রই রামিসা আমার দিকে চোখটা বড় বড় করে তাকালো। আমি বুঝতে পেরে জিভটা কেটে বললাম, না মানে, তোমার মতো একটা বোন পেয়েছি আর কি। রামিসা মাথা ঝাঁকালো, যার অর্থ হুম, এবার ঠিক আছে। হঠাৎ কিছু মনে হতেই আমি বললাম, রামিসা শোনো, একটা কাহিনী হয়ে গেছে। কি? আমি ফিসফিসিয়ে বললাম, তোমার ভাই ড্রিঙ্ক করেছে। রামিসা চেঁচিয়ে বলল, কি? হুশ আছে? আস্তে আস্তে। আর এই জন্যই তোমার ভাইকে অমন লাগছিল। সে কি ভাবি, মম আর বাপি জানতে পারলে তো ভাইয়াকে ঝাঁটাপিটা করবে। আমি জানি, তাই বিষয়টা ধামাচাপা দিতে হবে বুঝলে। আমার তোমার হেল্প প্রয়োজন। কি করতে হবে ভাবি বলো? আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, তোমার ভাইয়ার গায়ের শার্টটা শুধু খুলে দিতে হবে। শার্ট থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। তুমি শার্টটা চেঞ্জ করে দিলে আমি ওটা ধুয়ে দিতাম। রামিসা ভুরু কুঁচকে বলো, এই কাজটা তো তুমি নিজেও করতে পারো ভাবি। আমি খুব খুব করে কেসে উঠলাম, আর মনে মনে ভাবলাম, এই মেয়েকে আমি কেমনে বোঝাবো যে আমি আবারও হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে চাচ্ছি না। ওইবার ওনাকে উদাম হয়ে খালি গায়ে দেখে মরতে মরতে বেঁচে ফিরেছি আমি। আবার বাবা, আমার বাঁচার অনেক শখ। নাতি নাতনির মুখ দেখা বাকি আছে তো এখনো। এসব মনে মনে ভাবলেও মুখে বললাম, না মানে, তোমার ভাই দুপুরে খেয়েছে কিনা কে জানে। আমার মনে হয় এখনো খাননি। তুমি শার্টটা চেঞ্জ করে দাও, আমি বরং খাবারটা রেডি করি। এটা বলেই আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রামিসা চেঁচিয়ে বলল, কিন্তু ভাবি, ভাইয়া তো জ্ঞান হারিয়ে ফেলেছে, খাবে কিভাবে? আমিও সিঁড়ি দিয়ে নামতে নামতে জোরে জোরে বললাম, লেবু পানি খাইয়ে বমি করাবো তোমার ভাইকে, বুঝেছো? তাহলে জ্ঞান ফিরবে। আমি ওনার শার্টটা ভালো মতো ধুয়ে ছাদে মেলে দিচ্ছি, আর রামিসা চিলে কোঠার দরজায় দাঁড়িয়ে বক বক করছে। তার মতে তার ভাইকে আজকে জাগানো যাবে না, নতুবা সে রেগে যাবে। আজ বিশ্রাম নেই, একদম কাল সকালে উঠুক। আমি তৃতীয়বারের মতো বললাম, আরে বাবা, উনি তো দুপুরে খাননি, 2 বেলা না খেয়ে থাকবে কিভাবে? খেয়ে দিয়ে আবার ঘুমোবে, সমস্যা কি? আমাদের কথার মধ্যেই আমার ফোনটা বেজে উঠল।
রামিসা ছাদ থেকে নেমে চিল্লিয়ে বলল, ভাবি তোমার ফোন। কে? আননোন নাম্বার। তুমি ধরো। আচ্ছা ভাবি। আমি ছাদে থাকা গাছে পানি দেওয়া শুরু করলাম। রামিসা ছাদে উঠতে উঠতে কলটা রিসিভ করলো। হ্যালো, কে? আসসালামু আলাইকুম ভাবি। রামিসার যেন অপর প্রান্তের লোকটির ভাবি বলাটা পছন্দ হলো না। রেগে গেল। কে বে তুই? আমার ভাবিকে ভাবি বলস? সাহস তো কম না রে। হিমেল কপালটা সংকুচিত করে বলল, এই পটল, কেন কল ধরেছো তুমি? এই মেয়ে, ভদ্রতা শেখনি? আমি ভাবিকে কল করেছি, তোমায় না। অন্যের কল ধরো কেন? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের বউকে আমি 1000বার ভাবি বলবো, এটা আমার জন্মগত অধিকার। তাতে তোমার কি? পটলের নানি। পটলের নানি শব্দটা শুনে রামিসা বুঝতে পারলো যে এইটা কে। তাই বলল, হ্যাঁ, এই ফালতু লোক। আপনি আমার ভাবিকে কেন কল করেছেন? হ্যাঁ, আমার ভাইয়ের মাথাটা খেয়ে হজম হয়নি, এখন আবার আমার ভাবির পেছনে লেগেছেন। এরই মধ্যে আমি ছাদ থেকে নেমে আসলাম, আর রামিসা আমাকে বলল, ভাবি, এইসব চিকা ফিকা তোমাকে কল করেছে কেন? দেখো তো। বলেই আমার হাতে ফোনটা দিয়ে রামিসা সেখান থেকে চলে গেল। আমি ফোনটা কানে ধরে বললাম, হ্যালো। হিমেল এইবার অসভ্য মুখ থেকে ভদ্রতা ও রূপান্তর করে ফেলল। আসসালামু আলাইকুম ভাবি, আমি হিমেল। আমাকে মা আগেই ওনার নাম বলেছিলেন, তাই চিনতে পেরে আমি বললাম, ও আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাবি ফ্রি আছেন? আসলে একটু কথা ছিল। হ্যাঁ, বলো ফারজানা, বলো। ঈশান, কোথায় তুমি? এই তো বাসায় আছি। কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে দুপুরে আয়ানের সাথে ঝগড়া করেছি, প্ল্যান অনুযায়ী বিয়ের জন্য চাপ দিয়েছি। ভিডিও সম্পর্কিত কোনো কিছুই ফারজানা জানে না। ফারজানার সাথে ঝগড়া করে অফিসে যাওয়ার পথে আয়ান ভিডিওটা পেয়েছে, তাই ফারজানা এখনো আসন্ন ঝড় সম্পর্কে অবগত হয়নি। তারপর তারপর কি বলল? আমার উপরে রাগ দেখিয়েছে, তবে আজকে অজুহাত দেখিয়ে 3 লাখ টাকা নিতে পেরেছি। বাহ, খুব ভালো করেছো। তুমি কালকে সকালে আমার সাথে রেস্টুরেন্টে দেখা করো, তখন বাকি কথা হবে। আচ্ছা। প্লিজ রামিসা, বোন আমার, এমন করে না। আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি যাও প্লিজ। না ভাবি, কোনো কথা শুনবো না আমি। তুমিই যাবে ব্যাস। রামিসার চক্করে এক মহা ঝামেলায় পড়েছি। তখন রামিসা ওনার শার্টটা চেঞ্জ করে ফ্রেশও করিয়ে দিয়ে এসেছে, তাই আমি আর ও ঘরে যাইনি। তবে এখন ওনার খাবারটা রেডি করেছি, তাই ওনাকে লেবু পানি খাওয়ানোর প্রয়োজন, তাহলে বমি হবে আর জ্ঞান ফিরবে। কিন্তু এই কাজ রামিসা আমাকে দিয়েই করাবে। রামিসা প্লিজ, আই এম সরি। দেখো ভাবি, শুধুমাত্র তোমার জোরাজুরিতে ওই সময় তোমার স্বামীর কাপড়টা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আর এগুলো করতে পারবো না। এগুলো তোমার দায়িত্ব, তুমিই করবে। আমি ভুরু কুচকে বললাম, আমার স্বামী? তোমার কি হয় গো? বড় ভাই, আমার হ্যান্ডসাম গরিলা বড় ভাই। আমি কিছু বলতে উদ্যত হলেই রামিসা আবারও বলল, কিন্তু সবার আগে সে তোমার স্বামী। যাও ভাবি, নিজের দায়িত্বটা পালন করো, টাটা। বলে রামিসা হেলতে দুলতে নিজের ঘরে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। আমার এক হাতে খাবারের প্লেট, আরেক হাতে লেবু পানি। এখন আমাকেই ওই জমের ঘরে যেতে হবে, কোনো উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ওনার ঘরে পা বাড়ালাম। ওনার ঘরে আস্তে করে ঢুকলাম। ওমা, ম্যাজিক! বিছানা খালি? কেমনে কি বিছানা খালি? কেন, উনি কি তাহলে উঠে পড়েছেন? কিন্তু লেবু পানি ছাড়া জ্ঞান ফিরল কিভাবে? খেয়াল করলাম বারান্দায় গ্লাসটা খোলা। আমি প্লেট গ্লাস হাতে নিয়েই বারান্দায় গেলাম। দেখলাম উনি গ্রিল দিয়ে নিষ্পলক চাহনিতে বাহিরের দিকে তাকিয়ে আছেন, যেন পুরো শহর পর্যবেক্ষণ করছেন। আমার উপস্থিতি মনে হয় উনি বুঝতে পেরেননি। নিজের উপস্থিতি বোঝাতে আমি একটু কাশলাম। উনি প্রাণহীন চোখে আমার দিকে তাকালো। খুব মায়া লাগলো আমার। আমি কিছু বলার আগেই উনি গম্ভীর হয়ে বলেন, কি চাই? আমার খুব করে বলতে ইচ্ছে করছিল যে আপনাকে চাই, শুধুমাত্র আপনাকে, আর কিচ্ছু চাই না।
এই জীবনে আর কিচ্ছু চাওয়ারও নেই, কিচ্ছু না। কিন্তু এই কথাগুলো মনেই আটকে থাকলো, গলায় আর আসলো না। আমি খাবারের দিকে তাকিয়ে বললাম, দুপুরে কিছু খেয়েছেন কি না? একটু খেয়ে নিন, খাবার এনেছি। উনি আমার কথা পাত্তা না দিয়েই গ্রিল দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলেন, আমার শার্টটা কে খুলেছে? আমি ফট করে চোখ তুললাম আর বললাম, রামিসা, আসলে আমি চেঞ্জ করতে দিতে বলেছিলাম। ওনাকে দেখে মনে হলো যে উনি আমার কথায় বেশ অসন্তুষ্ট হলেন। ওভাবে তাচ্ছিল্যভাবে বললেন, খাবারটা রামিসাকে দিয়েই পাঠালে না কেন? আমি একটু চমকে গেলাম। উনি কি আমাকে অপমান করছে? তাহলে কি আমি সে শার্টটা চেঞ্জ করলে উনি কিছু মনে করতেন না? উনি আমার হাতে থাকা গ্লাসের দিকে তাকিয়ে বলেন, এটা কি দেখতে এমন কেন? পানি তো মনে হয় না। ও, এটা এটা লেবু পানি। উনি নাক কুঁচকে বলেন, এই ফালতু জিনিসটা কেন এনেছো? না মানে আমি ভেবেছিলাম এটা খাওয়ালে আপনার নেশাটা কেটে যাবে, তাই আর কি। আমি মদ টদ এসব খাই না, আজই প্রথম ছুঁয়েছি, তাই নেশা হয়ে গেছে, কিন্তু বেশি খাইনি। ও, বলেই আমি খাবারটা ওনার সামনে দিলাম। আমার সত্যি অনেক বেশি অবাক লাগছিল এটা ভেবে যে উনি এতটা স্বাভাবিক কিভাবে আছেন। ওনারে তো একদম দেবদাস হয়ে ঘুরে বেড়ানোর কথা, অথবা ছ্যাঁকা খাওয়া ছেলেদের মতো আধমরা হয়ে পড়ে থাকার কথা, কিন্তু উনি এতটা স্বাভাবিক। এসব ভাবতে ভাবতেই আমি খাবার সাজিয়ে লেবু পানির গ্লাসটা নিয়ে ওনার ঘর থেকে বেরিয়ে আসলাম। আয়ান কিছুক্ষণ খাবারের দিকে তাকিয়ে থেকে ফোনটা হাতে নিল আর কাউকে কল করলো। 2বার রিং হওয়ার পরেও যখন কেউ ধরলো না, তখন আয়ান একটা মেসেজ লিখলো, এই যে বারান্দার গ্রিল ছুঁয়ে বলছি হিমেল, এইবার কল না ধরলে আমি তোর বাড়িতে গিয়ে তোকে পিটিয়ে গণভবনের নিচে দিয়ে একদম পুঁতে দিয়ে আসবো। আয়ানের জোরালো হুমকিতে হিমেল কিছুটা চুপসে গেলেও সেটা প্রকাশ না করে কল করলো আয়ানের নাম্বারে। চিৎকার দিয়ে বলল, কি বে, এত সাহস তোর? হুমকি দেস তুই? আমারে হুমকি দেস? আমি তোরে ভয় পাই ভাবছস শালা হারামি? আমি তোরে ডরাই না। আয়ান চোখটা ছোট করে শীতল কণ্ঠে বলল, আমি কি যাব? হিমেল একটা ঢোক গিলল। হিমেল খুব ভালো করেই আয়ানের রাগ সম্পর্কে জানে। এই বেটা যা বলে তাই করে, তখন দেখা যাবে সত্যি তাকে গণভবনের সামনে, কাল সকালের সামনে লটকানো অবস্থায় পাওয়া যাবে। তাই হিমেল কোনো রকম রিস্ক না নিয়েই বলল, তোর মুখ দর্শন করতে চাই না আমি, খবরদার আসবি না। হিমেল ভয় পেয়ে এই কথা বলেও আয়ানের কাছে ধরা দিল না। আয়ান বলল, যেই ভিডিওটা পাঠিয়েছি ওটা দেখেছিস? ওটা কি আসল আর নাকি এআই দিয়ে করা, কোনটা? হিমেল আগা মাথা না বুঝেই বলল, কিসের ভিডিও রে? আয়ানের এইবার মেজাজটা খারাপ হলো। দুপুরের সেই ভিডিওটা পাওয়া মাত্রই যাচাই করতেই হিমেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে সে। আর এই ছেলে কিনা দেখেইনি। রাগটাকে দমিয়ে রেখে আয়ান বলল, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছি, কোনো রকম ওভার রিয়েক্ট না করে ওটা যাচাই করে আমাকে জানা। বলেই আয়ানটা কল কেটে দিল। চেয়ারে গা এলিয়ে দিয়ে আয়ান ভাবল, এটা যদি সত্যি হয় তাহলে সে ফারজানাকে ছাড়বে না। 2 বছরের প্রতারণার ফল একদম হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে ও। মনে মনে এই পণ করে আয়ান চোখ জোড়া বন্ধ করলো। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল এক নারীর মুখশ্রী, যার চোখ যেন গভীর রাতে জ্বলতে থাকা 2টি তারা, প্রতিটি পলকে যেন এক অদ্ভুত মায়া ছড়িয়ে দেয়। তার ঠোঁটের রেখায় লুকিয়ে আছে এক নীরব হাসি, যা মানুষের হৃদয়ের গভীরে গিয়ে বাজে। মুখের প্রতিটি ভাঁজ যেন শিল্পীর হাতে আঁকা এক নিখুঁত সৃষ্টি, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। আয়ান যখন চোখটা বন্ধ করে সেই রমণীকেই পর্যবেক্ষণ করছে, তখন হঠাৎই কি যেন মনে হতেই ফট করে চোখ জোড়া খুলে ফেলল আয়ান। দ্রুত সোজা হয়ে বসলো। আয়ান হতবাক নির্বাক। সে কাকে দেখলো? সে তো এই মেয়ের কথা ভাবেনি, সে তো এই মেয়ের কথা চিন্তাতেও করেনি। তাহলে চোখটা বন্ধ করতেই
কেন তার চেহারা চোখের সামনে ভেসে উঠল। কেন এই মেয়ে কেন এলো তার ভাবনার মধ্যে? আয়ন বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে উঠল, আদ্রিকা। ভাবি, তখন থেকে এভাবে পায়চারি করে যাচ্ছ, কি হয়েছে? কিছু তো বলো। ওনার ঘর থেকে আসার পর পায়চারি করেই যাচ্ছি। আয়নের ভাবসাব এত নর্মাল কেন? মাথায় কিছুতেই ঢুকছে না। হিসাবও কেন জানি মিলাতে পারছি না। রামিসা এবার অসহায় কণ্ঠে আবারও বলে উঠল, ভাবি। আমি এইবার বললাম, রামিসা, তুমি বুঝতে পারছো না। তোমার ভাইয়ের এমন স্বাভাবিক ব্যবহার একদমই স্বাভাবিক নয়। রামিসা মুখ কুঁচকে বলল, মানেটা কি? আমি উত্তর দিলাম না। কিরে রোমিও, কেমন লাগে এখন? হুম হুম, বল বল, কেমন লাগে? হে হে। আয়ান চিৎকার দিয়ে বলল, হিমেল। হিমেল এইবার জোরে সরে শক্ত কণ্ঠে বলল, কিসের হিমেল? আব্বে এই শোন, কেমন লাগে এখন? কতবার বলেছিলাম, কতবার সাবধান করেছিলাম, কথা শুনেছিলি? এইবার ঝটকাটা কেমন লাগলো? আয়ান নিচু কণ্ঠে বলল, তাহলে ভিডিওটা কি রিয়েল? হিমেল অবাক কণ্ঠে বলল, নিজের চোখে দেখলি রে ভাই, তাও বিশ্বাস হয় না? ফারজানা কি তোরে কালো জাদু করছে নাকি রে, বলতো? আয়ান ওর কথায় পাত্তা না দিয়েই বলল, এটা কি এআই দিয়ে করা সম্ভব? মানে তুই নিশ্চিত যে এটা আসল? আরে ভাই, ভিডিওটার ক্যামেরাটার অ্যাঙ্গেল দেখেছিস? এআই হইলে একটু হইলেও বোঝা যাইতো। আর এই যে ভিডিওটাতে যে ব্যাডা আছে না, আমি এরে চিনি, আমাদের কলেজে পড়তো, জুনিয়র ছিল, নাম মেবি ঈশান। আয়ান চোয়ালটা শক্ত করে বলল, আমি ওকে ছাড়বো না হিমেল, শেষ করে দেব। হিমেল বুঝতে পারলো যে আয়নের চোখ খুলে গেছে, তাই আর খোঁচা দিল না। অমায়িক হেসে বলল, তাহলে কালকেই খেলা শেষ কর আয়ান। মানে? আমি খবর পেয়েছি যে কাল সকালে ফারজানা ওই ব্যাডার সাথে দেখা করবে। কালকে হাতে নাতে ধরে খেলা শেষ করে দে। ওয়েট ওয়েট, তুই কিভাবে ওর কথা জানলি? আমি ওর সব খবরই রাখি আয়ান, শুধুমাত্র তুই যাতে কষ্ট না পাস তাই কখনো চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখিয়ে দেইনি। আর দুর্ভাগ্যক্রমে ফারজানার বিরুদ্ধে কখনো কোনো শক্তপোক্ত প্রমাণ আমি পাইনি তোকে দেখানোর জন্য। আয়ান এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কাল শেষবারের মতো ওর সাথে কথা বলবো। আমি আসবো নাকি? হুম, আসিস। ভাবি, তোমার ফোন বাজছে, রামিচা বলে উঠল। আমি তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিলাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হিমেল? আসলে একটা কাজের মতো কাজ হয়েছে। হিমেল আমাকে পুরো ঘটনাটা খুলে বলল। আমি জাস্ট হতবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা কি ঠিক হবে হিমেল? 100% ঠিক হবে ভাবি, আপনি খালি দেখতে থাকুন। পরের দিন সকাল, সিতারার রিসোর্ট। সে কি ফারজানা, আয়ান তোর ফোনটা কেন তুলবে না? সেটাই বুঝতে পারছি না রে ঈশান, আমার কেন জানি খুব ভয় লাগছে। রিসোর্টে খোলা আকাশের নিচে বেঞ্চে বসে আছে ঈশান আর ফারজানা। ঈশান হঠাৎই চমকে উঠে বলল, আয়ান আবার সব জেনে যায়নি তো? ফারজানা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, 2 বছরে যেটা জানেনি সেটা এখন জানতে পারবে, সেটার কি গ্যারান্টি আছে? না তাও, ফারজানা বলল, জানতে পারলে জানবে ঈশান, আমার যা নেওয়ার খুব ভালো করেই নিয়েছি। এই 2 বছরে মোট 37 লক্ষ টাকা নিয়েছি। এরপর আবার শপিং, খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোই টাকা সাবার করেছি। এখন জানতে পারলে কি আর হবে? ব্যাংকে যা আছে তা দিয়ে 1 বছর ভালোই কাটাতে পারবো। এর মধ্যে তুই চাকরিটা খুঁজে নিবি। এমনিতেও ভালোবাসার নাটক করতে করতে আমি সত্যিই ক্লান্ত। আর আমি তোমার নাটক দেখতে দেখতে ক্লান্ত, গম্ভীর স্বরে বলে উঠল আয়ান। পরিচিত পুরুষালী কণ্ঠে ফারজানা আর ঈশান চট করে পেছনে ফিরে তাকালো। আয়ান আর হিমেল একসাথে। বুকটা কেঁপে উঠল ফারজানার। আয়ান হিমেলের অনাকাঙ্ক্ষিত আগমনে দুজনেই যেন অবাক। আয়ান তুমি? আয়ান হেসে বলল, কেন ফারজানা, আশা করনি বুঝি? বলতে বলতে আয়ান আর হিমেল ওদের কাছে এগিয়ে এলো।
ফারজানা আর ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একই কলেজে পড়ায় আয়ান আর হিমেলের ক্ষমতা সম্পর্কে বেশ ভালোই জানে ঈশান, তাই সে বুদ্ধিমানের ন্যায় চুপ থাকলো। আয়ান কিছুক্ষণ ওদেরকে পর্যবেক্ষণ করলো, এরপর ফারজানাকে বলল, 2টা বছর, কম কথা না। কিভাবে পারলে ফারজানা, কিভাবে পারলে? একটু বিবেকে কাজ করলো না? আরে, মানুষ যদি একটা কুকুরকেও 2 বছর পোষে, তাহলেও সেই কুকুরের ওপরে মানুষের মায়া জন্মে। আর আমি তো মানুষ। এত সুন্দর নাটক, এতটা কিভাবে পারলে? আমি কত বোকা, তাই না? আরে, সব দিয়ে দিয়েছিলাম তোমায়, সব দিয়েছিলাম। শুধু তোমার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইনি। বিয়ের আগে এসব করতে চাইনি আমি। এটা কি আমার ভুল ছিল, নাকি তোমায় বিশ্বাস করা আমার ভুল ছিল? স্পিক আপ। হিমেল বুক ফুলিয়ে আয়ানের কথা শুনছে। আজ হিমেল খুব খুশি। গত 2 বছর ধরে সে এই দিনটারই অপেক্ষায় ছিল। আজ সে ভীষণ খুশি। আয়ান ফোন থেকে ভিডিওটা বের করে ফারজানার চোখের সামনে ধরল। ফারজানা বলে উঠল, এটা তুমি কোথায়? শেষ না করেই চুপ হয়ে গেল। ফারজানাকে চুপ থাকতে দেখে আয়ান আবারও বলতে শুরু করলো, আমি হতবাক। কিচ্ছু বলার নেই আমার ফারজানা, কিচ্ছু বলার নেই। তুমি কিভাবে? তুমি এতটা খারাপ, এতটা লোভী, এতটা চরিত্রহীন? ফারজানা এবার চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমনই, আমি এমনই। আমি চরিত্রহীন, লোভী, প্রতারক। অন্তত তোমার সো কল্ড স্ত্রীর মতো মূর্খ নই যে নিজের স্বামীকে হাতছাড়া করব। আমি ওই আদ্রিকার মতো অশিক্ষিত নই। আদ্রিকাকে নিয়ে কথা বলাই আয়ান এইবার হুঙ্কার দিয়ে বলে উঠল, শ্যাট আপ ফারজানা, জাস্ট শ্যাট আপ। আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে কথাও বলবে না তুমি। আদ্রিকার পায়ের নখের কাছে যাওয়ারও যোগ্যতা নেই তোমার, দুশ্চরিত্রা মেয়ে কোথাকার। নিজের নিরপরাধ ভাবিকে নিয়ে অপমান করে কথা বলায় হিমেলেরও মাথায় যেন রক্ত চড়েছিল। কিন্তু আয়ানের কথা শুনে বক্ষটা শীতল হয়ে যায় হিমেলের। হুম। আয়ান ভুরু কুচকে হিমেলের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোর? হিমেল মেকি হেসে বলল, না কিছু না। ওই সময়, ফারজানা, তুমি আর কোনো দিনও তোমার এই চেহারা আমার সামনে আনবে না। আবারও বলছি, কোনো দিনও না। বলে আয়ান হিমেলকে নিয়ে ওই রিসোর্ট থেকে হনহন করে বেরিয়ে আসে। বর্তমানে আয়ান ড্রাইভ করছে আর হিমেল পাশের সিটে বসে আয়ানকে চেতানোর চেষ্টা করছে। কিন্তু আয়ানকে দেখে খুব মায়াও হচ্ছে তার। তাই নিজের শয়তানি ভাবনাটা সাইডে রেখে হিমেল আয়ানকে প্রশ্ন করলো, ইয়ে মানে আয়ান, তোর কষ্ট হচ্ছে না? একটুও না। প্রতারকের জন্য কষ্ট কিসের? আয়ান, একটা প্রশ্ন করি, বল। হিমেল বেশ অস্বস্তি নিয়ে বলল, তুই কি আদৌ ফারজানাকে ভালোবেসেছিলি? সাথে সাথে গাড়িটা থামিয়ে অবাক চোখে হিমেলের দিকে তাকালো আয়ান। বলল, মানে? ভালোবাসা কোনো ছেলে খেলা নয় আয়ান, যে এই ভেঙে গেল আর এই সব শেষ হয়ে গেল। তুই একটু ভেবে দেখ তো, তুই যদি সত্যি ওকে মন থেকে ভালোবাসতি, যদি সত্যি ভালোবাসা নামক কোনো শব্দ বা অনুভূতি ওর প্রতি তোর থাকতো, তাহলে তুই এখন এভাবে চুপচাপ থাকতে পারতি না, এত শান্ত থাকতে পারতি না। তুই কত সুন্দর করে ঠান্ডা মাথায় ওকে ত্যাগ করে এলি, কিন্তু তোর মধ্যে একটুও কষ্ট নেই, একটু যন্ত্রণা নেই। তবে তুই যদি ওকে ভালোবাসতি, তাহলে তুই এখন কুড়ে কুড়ে মরতি, একটু শান্তি থাকতে পারতিস না। আমি তোকে এটা 100% নিশ্চিত করে বলতে পারি যে তুই আদৌ কখনো ফারজানাকে ভালোই বাসিসনি, কখনোই বাসিসনি। আয়ান শুধুমাত্র অপলক দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে থাকলো। হিমেল তার একটি হাত আয়ানের ঘাড়ে আলতো করে রেখে বলল, ভাই আমার, তুই এখনো ভালোবাসার অর্থ জানিস না। সত্যিকারের ভালোবাসাটা খুঁজে দেখ, আশেপাশেই আছে হয়তো, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। আর হ্যাঁ, আজ এমন ফারজানাকে ঘৃণা করছিস, তেমনি ভাবে একদিন তুই ওকে ধন্যবাদ জানাবি
তোর জীবন থেকে ওর প্রস্থানের জন্য। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীর বুকে মেলে ধরেছে তার সোনালি আঁচল। আকাশের নীলিমায় মিশে থাকা সূর্যের প্রথম কিরণ যেন প্রেমিকের আদরের মতো আদ্রিকার গায়ে এসে পড়ল। আলতো স্পর্শে মাটি এবং আকাশের মিলন চরণা করছে। ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করছে, যেন এক একটি স্বপ্ন বিন্দু। বাতাসে ভেসে আসছে কাঁচা মাটির সুবাস, আর দূরে কোথাও পাখিরা তাদের গান গেয়ে জানান দিচ্ছে নতুন দিনের শুভাগমন। এই শান্ত সকালের মাঝেই লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতিশ্রুতি, যেন জীবন নতুন করে শুরুর আহ্বান জানাচ্ছে। সোনালি সেই সূর্য কিরণ লাগতেই আদ্রিকা চোখ মেলে তাকালো। কাল সারা রাত আয়ান বাড়িতে ফেরেনি, তবে হিমেল আদ্রিকাকে জানিয়ে দিয়েছে যে আয়ান আজ রাতে ওর সাথেই থাকবে। তাই আদ্রিকা স্বস্তি পেলেও কিছুতেই ঘুম আসছিল না। ভোরের দিকে চোখ না একটু লেগে এসেছিল। ওইদিকে কাল যা হয়েছে সবই হিমেল আদ্রিকাকে বলে দিয়েছে। আদ্রিকা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে এলো। গত পরশু সকালে রাবেয়া বেগম এবং আজমি চৌধুরী এক বিয়ের অনুষ্ঠানের জন্য আমেরিকায় গিয়েছিলেন। তাদের প্রায় অনেক আত্মীয়ই আমেরিকাতে সেটেলড। এ কারণে চৌধুরী বাড়ির প্রায় সবাই মাসে 2-3 বার আমেরিকাতে পাড়ি জমায়। গতকাল আজিম চৌধুরীর সাথে রামিসাও যেতে চেয়েছিল, কিন্তু সবাই গেলে অফিস কে সামলাবে, তাই সে যায়নি। আজ চৌধুরী ভিলায় রাবেয়া বেগম না থাকায় আদ্রিকাকেই সমস্ত কাজ করতে হবে। যদিও বাড়িতে সার্ভেন্ট আসছে, তাও আদ্রিকা সেই সব সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে। আদ্রিকা রান্নাঘরে ঢুকে চুলটা খোপা করতে করতে জোরে জোরে ডাকলো, রামিছা, এই রামিছা, সকাল হয়ে পড়লো তো, উঠে পড়ো, বেলা করে ঘুমাতে নেই। আদ্রিকার এই ডাক রামিসার কাছে পৌঁছেছে কি? সে তো দিব্যি ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। আদ্রিকা বিড়বিড় করে বলল, আচ্ছা থাক, একটু ঘুমোক। কিসের ঘুমাবে? আর কত ঘুমাবে? আর কোনো ঘুমাঘুমি নেই। এই হিমেলের বাচ্চা, ওঠ, ওঠ বলছি। আয়ান কাল রাতে হিমেলের ফ্ল্যাটেতেই ছিল, কিন্তু তারা সারা রাত ঘুমায়নি। নিজের করা ভুলের জন্য অনুশোচনায় সারা রাত দগ্ধ হয়েছে। কিছুতেই মাথায় আসছিল না যে এখন সে কি করবে। আয়ানের কাল সারা রাত ঘুম না হওয়ায় আরেকটা কারণও আছে, তা হলো চোখটা বন্ধ করলে আয়ানের চোখের সামনে ভেসে উঠছে আদ্রিকার মুখশ্রী। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। আর এই হিমেলের বাচ্চা নাক ডেকে পায়ের উপরে পা তুলে ঘুমোচ্ছে। আয়ান তো হতে দেবে না কখনোই। বিছানার সাইডে টেবিল থেকে পানি ভর্তি জগটা নিয়ে আয়ানকে সব পানি হিমেলের মুখে ছুঁড়ে মারল। হিমেল ধড়পড় করে উঠে চেঁচালো, হাই হাই, 7 ফুটো হয়ে গেছে রে আয়ান, কই তুই? হিমেলকে পাত্তা না দিয়ে আয়ান বলল, 7 ফুটো করা কিনা জানি না, কিন্তু তোর মাথাটা ঠিকই ফুটো করা। হিমেল তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি। ঘুম ঘুম কণ্ঠেই বসে উঠল, শালা এভাবে আমার কাঁচা ঘুমটা ভাঙলি কেন? হ্যাঁ, তোর ঘুম হারাম হয়ে যাবে দেখিস। এই জীবনে একটা রাতও ঘুমাতে পারবি না, অভিশাপ দিলাম, মনে রাখিস। আয়ান বলল, আমি বাড়িতে গেলাম, একটু পরে মা বাড়িতে ফিরে আসবে। সকালে নাস্তা করে যা ভাই। না, বাড়িতে গিয়েই করব। বের হলাম আমি, তুই পারলে আর একটু মরার মতো করে ঘুমা। হিমেল কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে ডাকলি কেন আমারে ভাই? চলে যাচ্ছি, এটা জানানোর জন্য। হারামি কোথাকার। বাড়ির কলিং বেল বাজার সাথে সাথে আদ্রিকার বুকটা ধক করে উঠল। মনে মনে ভাবল, উনি কি তাহলে চলে এসেছেন? দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে দরজার কাছে গেল আদ্রিকা। দরজা খুলে দিতেই আয়ানের হতাশা মাখা মুখটা দেখল। আয়ান একবার তাকিয়ে কিছু না বলে ভেতরে ঢুকে গেল। আদ্রিকা দরজা লাগিয়ে দিয়ে আয়ানের পিছু পিছু ভেতরে এলো আর বলল, আপনি ফ্রেশ হয়ে টেবিলে বসুন, আমি এক্ষুনি রামিসাকে ডেকে নিয়ে নাস্তা আনছি। আয়ান মাঝে মাঝে অবাক হয়ে যায়, কিভাবে এই মেয়ে তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে। আয়ান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। আদ্রিকা রামিসার ঘরে গিয়ে ঘুমে দুলতে থাকা রামিসাকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দেয়।
আয়ান কিছুক্ষণ পর এসে রামিসাকে দেখে জিজ্ঞাসা করে, ও এখনো ওঠেনি কেন? এত বেলা করে ঘুমোয় কেউ? বড় ভাইয়ের আগমন এখনো টের পায়নি রামিসা, তাই ঘাপটি মরেই ঘুমিয়ে ঝিমোচ্ছে, না হলে এক্ষুনি লাফ দিয়ে উঠত। আদ্রিকা বলল, কাল অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করেছে, আপনি ছিলেন না তো, তাই ওকে একাই সব করতে হয়েছে। আয়ান আর কিছু না বলে খাবারের টেবিলে বসলো। আদ্রিকা খাবার বেড়ে দিয়ে রামিসাকে বলল, রামিসা, খেয়ে আবার ঘুমাও, এভাবে খাবার টেবিলে ঝিমোতে নেই। রামিসা তাও হেলে দুলে খাবারের দিকে তাকিয়ে আছে। আয়ান আর চোখে ওদের কর্মকাণ্ড দেখছে। আদ্রিকা কোনো উপায় না পেয়ে বলল, আমি খাইয়ে দেই তোমায়। রামিসা ঘুম ঘুম কণ্ঠে বলল, খাইয়ে দিলে খুব ভালো হয় ভাবি। আদ্রিকা রামিসার চেয়ারের পাশে দাঁড়িয়ে খাবার হাতে নিয়ে রামিসার বুকে ছোট ছোট লোকমা তুলে খাওয়াতে থাকলো। এদিকে আয়ান ভাবছে, এই মেয়ে কি খায় না, কোনোদিনও তো টেবিলে বসে খেতে দেখলাম না। আয়ানের খুব ইচ্ছে করছে আদ্রিকাকে খাওয়ার কথা বলতে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। রামিসাকে খাইয়ে দিতে দেখে আয়ানের মনে আরেকটা অদ্ভুত ইচ্ছেও জাগছে। এই অদ্ভুত ইচ্ছেতে আয়ান নিজেও অবাক। আদ্রিকা তাকে একদিন খাইয়ে দিয়েছিল বেহায়ার মতো, তার আবার কোনো আদ্রিকার হাতে খেতে ইচ্ছে করছে। আয়ানকে খেতে না দেখে আদ্রিকা উদ্গ্রীব হয়ে বলল, আপনি খাচ্ছেন না যে, খাবারে কোনো সমস্যা? আয়ানের ইচ্ছে করলো আদ্রিকাকে তুলে এক আছাড় মারতে। এই মেয়ে সারাদিন শুধু অন্যের কথাই ভাবে, আবার আয়ান যে খাচ্ছে না এতেও যখন ভাবে, তাহলে আয়ানকেও তো বলতে পারতো, আপনাকেও খাইয়ে দেই। কিন্তু আয়ানকে বলল না কেন? আয়ান ভাবছে, এখন কি এই মেয়ের হাতে খাওয়ার জন্য আমাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে নাকি? নিজের এসব ভাবনায় আয়ান নিজেই অবাক না হয়ে পারল না, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে আয়ান বলে উঠল, না, কোনো সমস্যা নেই, খাচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে আয়ান ঘরে এসে রীতিমতো পায়চারি করছে। তার মাথায় শুধু হিমেলের একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তুই ফারজানাকে আদৌ কখনো ভালোবাসিসনি, ভালোবাসার অর্থ এখনো বুঝিসনি। আয়ান নিজেও এখন এটা উপলব্ধি করতে পারছে। গত রাতে আয়ান ভেবে দেখেছে যে ফারজানার প্রতি আসলেই কি তার কোনো ভালোবাসা ছিল না? তাহলে কি ছিল? ভালোবাসার অর্থ কি সে সত্যিই জানে না? যাই হোক, এগুলো চিন্তা বাদ দিয়ে আয়ান এখন গভীরভাবে আদ্রিকার সাথে কথা বলার অজুহাত খুঁজছে। সে নিজেও জানে না যে সে কেন এমন করছে, কিন্তু তার মন এটাতে সায় দিচ্ছে। অনেক ভাবনা চিন্তার পর আয়ান আলমারিতে থাকা সমস্ত কাপড় বিছানায় এলোমেলোভাবে ছড়িয়ে দিল। এরপর বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে দেখল আদ্রিকা সোফায় বসে উপন্যাস পড়ছে। আদ্রিকার অ্যাটেনশন পেতে আয়ান একটু কাশলো। আয়ানের উপস্থিতি টের পেয়ে আদ্রিকা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু কি লাগবে আপনার? আয়ান গম্ভীর হয়ে বলল, আমার ঘরে চলো, কাজ আছে। আদ্রিকা একটু অবাক হলেও আয়ানের পিছু পিছু ওর ঘরে গেল। ও মা, এ কি! আয়ানের ঘরে এসে আদ্রিকা পুরোই থ হয়ে গেল। আলমারির সমস্ত কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে তো গতকালই কিছু কাপড় ধুয়ে গুছিয়ে রেখেছিল। আয়ানের আদেশের সুরেই বলল, সব কাপড় ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখো। আদ্রিকা তখনও হাঁ করে তাকিয়ে আছে। আয়ান আবার বলল, কি হলো, করো। আদ্রিকা সুন্দর করে সব কাপড় ভাঁজ করছে আর আয়ান চেয়ারে বসে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আয়ান বলল, মম আর বাপি কখন আসবে? যদিও আয়ান জানে যে রাবিয়া বেগম আর আজিম চৌধুরী কখন আসবে, তাও কথা বলার জন্যই সে আদ্রিকাকে জিজ্ঞাসা করলো। আদ্রিকা ধীরে ধীরে বলল, একটু পরেই মনে হয় চলে আসবে, সকালে 11টায় ল্যান্ড করবে। আর মা একাই আসবে, বাবা আসবে না। আয়ান অবশ্য এই বিষয়টা জানে, তাই সে বলল, মানে বাপি কেন আসবে না? রামিসা আর আমি তো একাই অফিস করছি, কাল এতগুলো মিটিং সব আমরা একাই সামলাবো নাকি? আদ্রিকা ইতস্ত করে বলল, আবাহ, আমি তো জানি না, মা আসলে আপনি জিজ্ঞাসা করে নিয়েন। আয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হুম,
রামিসা একটু আগেই ঘুমের রেশ কাটিয়ে উঠেছে, কিন্তু এখনো বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই নোটিফিকেশন এলো। নোটিফিকেশনটা দেখে রামিসার মাথাটা গরম হয়ে গেল। ফট করে বিছানা থেকে উঠে বসলো। সপ্তাহ খানেক আগেই হিমেল রামিসাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। ভদ্রতার খাতিরে রামিসা অ্যাকসেপ্ট করেছিল। আর আজ শালা চিকার বা হিমেল তার পোস্টে হাহা রিয়াক্ট দিল। কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়ে রামিসা এই ছবিটা তুলেছিল। ছবিটা অনেক সুন্দর এসেছিল বলে রামিসা অনেক পছন্দ করেছিল। তাই রামিসা ছবিটা পোস্ট করে টাইমলাইনে রেখে দিয়েছিল। তার এত প্রিয় ছবিটাতে এই চিকার বাপ কোন সাহসে হাহা রিয়াক্ট দেয়। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রামিসা ঠোঁট বাঁকিয়ে হাসলো, সুন্দর করে হিমেলের আইডিতে ঢুকলো। ঢুকেই কথা নেই বার্তা নেই, লাগাতারে হিমেলের আইডিতে থাকা সব পোস্টে হা হা রিয়াক্ট দিয়ে দিল এবং শেষে হিমেলের আইডিটা ব্লক করতে ভুলল না। রামিসা হিমেলের সব পোস্টে হা হা দিয়ে ব্লক করে ফোনটা ছুঁড়ে ফেলে এমনভাবে ঘাপটি মেরে বসে রইল যেন সে কিছুই জানে না। আরে সে তো একটু আগেই পৃথিবীতে ল্যান্ড করলো। আসলে এটাকে বলে ঝগড়ায় না জিতে থুতু ছিটিয়ে পালিয়ে আসা। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আদ্রিকা ওপরে আয়ানের ঘরেই ছিল, কাপড়গুলো এখনো গোছানো বাকি। কলিং বেলের আওয়াজ শুনে আদ্রিকা বলে উঠল, মা এসে গেছেন মনে হয়, আমি দেখে আসছি। বলেই হুড়মুড় করে আয়ানের ঘর থেকে দৌড়ে বের হয়ে এলো। আয়ান মনে মনে বলল, এই মেয়ে নাকি কোলা ব্যাং। আয়ানও ঘর থেকে বের হলো। এইদিকে আদ্রিকা তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ির কাছে এসে পা পিছলে পড়ে যায়। আদ্রিকা তো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে থাকলো। আদ্রিকা জানে তার এখন সব হাড় ভাঙবে, কিন্তু না, পরে তার মনে হলো সে এখনো পড়েনি, হাওয়ায় ভাসছে। কেমনে কি? বিষয়টা বোঝার জন্য আদ্রিকা পিটপিট করে তাকালো। এইবার সে আরো বেশি ঝটকা খেলো। এইবার তার মনে হলো এরকম পরিস্থিতি হওয়ার থেকে পড়ে গিয়ে হাড় ভাঙা ভালো ছিল। কারণ তার হাওয়ায় ভেসে থাকার কারণটা হলো আয়ান চৌধুরী। ওই সময় আদ্রিকা পড়ে নিতে গেলেই আয়ান খপ করে তার হাতটা ধরে টেনে আনে। ফলে এখন আয়ানের হাত আদ্রিকার কোমরে, আরেক হাত আদ্রিকার বাম হাত ধরে রেখেছে। আর বেচারি আদ্রিকা কলিজায় শুকিয়ে গিয়েছে। এমনিতেই আয়ানের হাতের ছোঁয়ায় তার হৃৎপিণ্ড ঢোল পেটাচ্ছে। তার উপরে আয়ানের সেই মোহময় চোখ, যার সৌন্দর্য বিয়ের আগেই আদ্রিকাকে প্রথম কাবু করেছিল। এই চোখ আদ্রিকার খুব প্রিয়, কিন্তু এখন এসব দেখার টাইম নেই তার। আয়ান চৌধুরীর হাতে আজ সে শহীদ হলেও হতে পারে। আদ্রিকা ভয়ে একটা ঢোক গিলল। আয়ানের জানি না কি হলো, কিন্তু আদ্রিকার এই স্পর্শে তার শরীরটা কেঁপে উঠল। আয়ানের হৃদস্পন্দন যেন তীব্র হয়ে ওঠে। তার চোখে এক ধরনের অজানা আকর্ষণ খেলে যায়। সেই মুহূর্তে সমস্ত পৃথিবী যেন থেমে গেছে। শুধু তাদের দুজনের মধ্যে থাকা এই নীরবতা আর এই হাতের স্পর্শ যেন সব কিছুকে ছাপিয়ে ওঠে। আয়ান অনুভব করে এই স্পর্শের মধ্যে আছে গভীর এক ভালোবাসার প্রতিচ্ছবি, যা তার হৃদয়ের প্রতিটি কোণায় আলো ছড়িয়ে দিচ্ছে। এর আগে তো ফারজানার প্রতি সে এমন কিছুই অনুভব করেনি। তাহলে কি এটাই কবুল শব্দের শক্তি, বিয়ে নামক অদৃশ্য আকর্ষণ, যেটা সে আগে অনুভব করেনি বা করতে চায়নি? আদ্রিকাকে কিছু বুঝতে না দিয়ে আয়ান ওকে ছেড়ে দিয়ে নিজের আগের রূপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, চোখ নেই তোমার? চোখে কি আমার ঘরের আলমারিতে রেখে এসেছো? যদি তোমার পায়ে তুমি বাঁচিয়ে রাখতে চাও তাহলে ভালোভাবে দেখে শুনে চলাফেরা করো। এরপরে যদি এরকম বাদরের মতো লাফাতে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে ঘরের ভেতরে বেঁধে রাখবো বলে দিলাম। আদ্রিকা চোখটা বড় বড় করে তাকালো আয়ানের দিকে আর বলল, আমি তো লাফাই না, ভালোভাবেই তো নামছিলাম। আয়ান এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি আমি তোমাকে ধাক্কা মেরে আবারও ধরলাম? আদ্রিকা দুই দিকে মাথা নেড়ে বলল, না তো। আয়ান বিরক্ত নিয়েই বলল, ইডিয়েট কোথাকার। বলেই আয়ান হন হন করে নিচে চলে গেল।
আদ্রিকার বুকে হাত দিয়ে একটা বড় শ্বাস নিল। মাথার উপর দিয়ে আবারও ঝড় বয়ে গেল তার। মনে মনে ভাবল, ওনার হয়েছেটা কি? কিন্তু পরক্ষণেই আদ্রিকা নিষ্প্রাণ চোখে তার বাম হাতের দিকে তাকালো। আয়নের ছোঁয়ানো জায়গাটাতে নিজের ডান হাতটা দিয়ে আবারও আলতো করে ছুঁয়ে দিল। রাবেয়া বেগম ঘন্টাখানেক আগে বাড়িতে এসেছেন, এসেই খাওয়া দাওয়া করলেন। এখন তিনি মহা দুশ্চিন্তায় আছেন। কিছুক্ষণ পর আয়ান রাবেয়া বেগমের রুমে ঢুকতে ঢুকতে বলল, বাপি কেন আসলো না মম? অফিসের সব প্রজেক্ট আটকে আছে, এতগুলো কাজ আমি আর রামিসা কিভাবে সামলাবো? আসলে তোর সাথে একটা কথা আছে আয়ান, আর তোর বাবা কেন আসেনি সেটাও আমি পরে বলছি, এখন যা। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে একটু আমার ঘরে আসিস। আয়ান রাত 11টার দিকে ঘর থেকে বের হলো। রাবেয়া বেগম কি কারণে ডেকেছেন কে জানে। আয়ানও তার মার সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চায়। রাবেয়া বেগমের ঘরে যাওয়ার জন্য আদ্রিকার ঘর পার হতে হয়। আয়ান আদ্রিকার ঘর পার হয়ে কিছু একটা ভেবে আবারও পিছিয়ে আসে। আদ্রিকার ঘরের দরজাটা খোলাই আছে। আয়ান কাপা হাতে দরজাটা খুলল, দেখলো যে আদ্রিকা ঘুমিয়ে গেছে। আয়ান একটু আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর আদ্রিকার ঘরে ঢুকে পড়ল। আস্তে আস্তে আদ্রিকার বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে বলল, আদ্রিকা ঘুমিয়ে আছে এমন এক শান্তিময় ভঙ্গিতে, যেন শিশির ভেজা ফুলের পাপড়ি। তার নরম মুখায়াবের ওপর এক টুকরো মিষ্টি শান্তির মিশে ছায়া আছে। ঘুমন্ত চোখ দুটো ঢেকে রেখেছে দীর্ঘ কালো পাপড়ি দিয়ে, যেন এক জোড়া কালো প্রজাপতি সেখানে আশ্রয় নিয়েছে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হালকা হাসি জানিয়ে দিচ্ছে যে সে নিশ্চয়ই কোনো মধুর স্বপ্নে ডুবে আছে। তার নিঃশ্বাসের ধ্বনি এতটাই মৃদু, যেন রাতের নির্জন বাতাসে বাজছে কোনো সুরেলা বীণার সুর। তাকে দেখলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে তার এই পার্থিব অপার্থিব সৌন্দর্য দেখতে। আয়ান থমকে গিয়েছে, চোখের পলক ফেলতেও যেন সে ভুলে গেছে মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, কেন এত মায়াবী লাগছে। এই মেয়ে কি আগে থেকেই সুন্দর, নাকি সে আগে ভালো করে কখনো দেখেইনি, নাকি আবারও ঘুমন্ত অবস্থাতেই সুন্দর লাগছে তাকে। আদ্রিকার ঘুমন্ত মুখে তার ঢেউ খেলানো চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে, যেন এক গুচ্ছ মেঘ তার মুখের ওপরে নেমে এসেছে। আয়ান কিছুক্ষণ তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ চোখে দেখল। তারপর ধীরে ধীরে যেন কোনো স্বপ্ন যেন না ভাঙে, তার নরম আঙ্গুলগুলো দিয়ে আদ্রিকার মুখের ওপর থেকে চুলটা সরিয়ে দিল। চুলগুলো কানে গুজে দিতে দিতে সে অনুভব করলো তার নাড়ি, যা এতটাই কোমল যে মনে হলো চাঁদের আলোয় হাত বোলাচ্ছে সে। চুলগুলো সযত্নে সরিয়ে দেওয়ার পর আয়ান আদ্রিকার মুখের প্রশান্তি দেখে নিজের মনেও এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। কেন এত শান্তি লাগছে তার? কেন মনে হচ্ছে সময়টা এখানেই থমকে গেলে ভালো হতো? হাজার বছরও এভাবে তাকিয়ে থাকলেও আয়নের কোনো ক্লান্তি আসবে না। আচ্ছা, এই মেয়েটাই তো তার অর্ধাঙ্গিনী। এই মেয়ে কি একান্তই তার? এই মেয়ে কি তার বাপ আজরের হাড্ডি দিয়ে তৈরি? পরক্ষণে আয়নের হুঁশ ফিরল। সে এ কোন মায়ায় ডুবে গিয়েছিল। আয়ান ধীর কণ্ঠে বলে উঠল, তুমি এখনো কেন আসো মেয়ে? কিসের টানে এই বাড়িতে আসো? নিশ্চয় আমার মতো একজনকে তুমিও ভালোবাসো না, তাই তো? কেন? কেন? আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে গিয়ে আরেকবার ফিরে তাকালো আদ্রিকার মুখপানে, আর মনে মনে বলল, তোমার সাথে আমি এমন অন্যায় করতে পারি না। এমনিতেই এই কয় মাসে অনেক কিছুই সহ্য করেছো, খুব তাড়াতাড়ি মুক্তি দেব তোমায় আমি। একটা সুন্দর জীবন তুমিও ডিজার্ভ করো। আয়ান চলে যেতেই আদ্রিকা চোখ জোড়া খুলল। কানে চুলগুলো গুজে দেওয়ার সময়ই আয়ানের স্পর্শে আদ্রিকার ঘুম ভেঙে গিয়েছিল। কেঁপে উঠেছিল তার পুরো শরীর, কারণ এটা ছিল তার জীবনের প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও আবার তার স্বামী। কিন্তু ওই পরিস্থিতিতে ঘুমের অভিনয় না করলে আয়নের সামনে অনেক লজ্জায় পড়তে হতো তাকে। আদ্রিকা বিছানা থেকে উঠল,
মনে মনে বলল, আমি কিসের টানে এখানে আসি জানি না, শুধু এতটুকুই জানি যে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। আপনাকে দিনে একবার হলেও তো চোখের দেখা দেখতে পাই, এটাই তো অনেক, এটাই অনেক বেশি। পরেক্ষণে আদ্রিকা ভাবল, উনি এখন ওইদিকে কোথায় গেলেন? ঘুমাননি কেন? আদ্রিকা ঘর থেকে বের হলো। আয়ানকে রাবেয়া বেগমের ঘরে ঢুকতে দেখে আদ্রিকাও তার পিছু পিছু গেল। তুই কি বলতে চাইছিলি আয়ান? আমি আদ্রিকাকে ডিভোর্স দেব মম, ওর সাথে থাকা আমার সম্ভব না। আদ্রিকার বুকটা ধক করে উঠল, চোখ জোড়া ভিজে গেল। সে মোটেও এটা আশা করেনি। আয়ানের পিছু পিছু এসে লুকিয়ে এমন কথা শুনবে সে আশা করেনি। তার পক্ষে এসব শোনা সম্ভব না। আদ্রিকা আবারও দৌড়ে নিজের ঘরে ফিরে এলো আর বালিশে মুখ গুজে নীরবে কাঁদতে লাগলো। রাবেয়া বেগম অবাক হয়ে বললেন, কি? হ্যাঁ মম, তুই কি ফারজানাকে বিয়ে করবি? আমার সাথে চিটিং করেছে মম, প্রতারণা করেছে, ওর সাথে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তাহলে কি করতে চাইছিস তুই? একা থাকতে চাচ্ছি। রাবেয়া বেগম এইবার সহ্য করতে না পেরে বলেই ফেলেন, মেয়েটা তোকে অনেক ভালোবাসে আয়ান। আয়ান থমকালো, চমকে গেল। 440 ভোল্টের শক খেলো সে। সে মোটেও এমনটা কিছু আশা করেনি। আয়ান অস্পষ্ট স্বরে বলল, মানে? রাবেয়া বেগম তাচ্ছিল্য করে বললেন, তোর কি মনে হয়? কি মনে হয় তোর? সবকিছু এতই সহজ? বিয়েটা একটা ছেলে খেলা নাকি? আরে মেয়েদের বিয়ে একবারই হয়। আদ্রিকা কি কোনো পুতুল? সে কি পারতো না? পারতো না বিয়ের পরের দিনই, যখন জানতে পারলো যে তুই পরকিয়া করিস, তখন তোকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতো না? তোর কি মনে হয় ওর মন বলতে কিছুই নেই? আদ্রিকা কি কোনো কাঠের পুতুল? নিজেরা তো একটা মানুষ নাকি? আয়ান অবাক হয়ে ছলো ছলো চোখে দাঁড়িয়ে রয়েছে। চোখের পলক ফেললেই চোখ দিয়ে অশ্রু পড়বে নিশ্চিত। আদ্রিকা ভালোবাসে তাকে, কিন্তু কেন? সে তো মেয়েটাকে কিছুই দেয়নি। খুব কষ্টে আয়ান কান্না আটকাচ্ছে। ছেলেদের যে কাঁদতে নেই। রাবেয়া বেগম আবারও বলেন, আরে বেঈমান, তুই যখন খাস না তখন ও নিজেও খায় না। মেয়েটা সারাদিন বসে বসে শুধুমাত্র তোর কথাই চিন্তা করে, তোকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তোর যত্ন নেবে, তোর কখন কি লাগবে সব কিছু। সব সময় ওর মাথায় এগুলোই থাকে। তোর জন্য খাবার রান্না থেকে শুরু করে তোর সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া। মেয়েটা ঠিকই স্ত্রী হিসাবে তার সমস্ত দায়িত্ব পালন করে। তুই যখন তোর স্ত্রীকে রেখে বাইরে চলে যাস, বাইরে ওই চরিত্রহীন মেয়েটার সাথে ঘুরে বেড়াচ্ছিস, তখন এইদিকে তোর চিন্তায় মগ্ন থাকা আদ্রিকা তোর জন্য আলমারির কাপড় গুছিয়ে দেয়, তোর ঘর গুছিয়ে দেয়। কোনো দিনও একবার বাড়ি ফিরে ওর চেহারাটা দেখেছিস? আমি দেখেছি। তুই যখন বাড়িতে থাকিস না, তখন মেয়েটার মুখে আধার নেমে আসে। তুই বাড়িতে আসার সাথে সাথে ওর চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা দেখতে পাই, যেন তোর বাড়ি ফিরে আসাতে মেয়েটা কত খুশি। আয়ান যেন শূন্যের মাঝে হারিয়ে গেছে। তার বুকের ভেতরটা শূন্য, যেন কেউ সবটুকু সুখ এক নিমিষে কেড়ে নিয়েছে। প্রতিটা নিঃশ্বাসে তার বুকের পাঁজরগুলো ভারী হয়ে উঠছে, আর সেই ওজনটা যেন তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আদ্রিকার জন্য তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা, যার ভার সে আর বহন করতে পারছে না। চোখের পলক ফেললেই আদ্রিকার মুখটা তার সামনে ভেসে ওঠে, কিন্তু সে হাত বাড়ালেও ছুঁতে পারে না। এই বেদনার বোঝা আয়ানকে ক্রমশ নিমজ্জিত করছে এক গভীর অন্ধকারে, যেখানে আলো নেই, নেই কোনো মুক্তি। আয়ান খুব ভালো করেই টের পাচ্ছে যে তার বুকের বাঁ পাশটা খালি, আর তার এই খালি স্থানটার অংশ হলো তার বুকের বাঁ পাঁজরের সৃষ্টি, তার অর্ধাঙ্গিনী আদ্রিকা। রাবেয়া বেগম কান্না ভেজা কণ্ঠে আবার বলেন, একদম ভেতর থেকে কুড়ে কুড়ে মরে যাচ্ছে ও। আজ 9 মাস হতে চলো তোদের বিয়ের। আজ পর্যন্ত ও নিজের বাবা মাকে এসব সম্পর্কে কিছুই বলেনি। আমি একবার বাবা মার কাছ থেকে তাদের আদরের মেয়েকে এক জাহান নামে এনে রেখে দিয়েছি। ওর কষ্ট দেখে আমার দ্বিগুণ কষ্ট হয় আয়ান। আমি ভাবি, ওর জায়গায় যদি আমার নিজের মেয়েটা থাকতো, আদ্রিকার বাবা মা যদি জানতে পারে যে তাদের মেয়ে এরকম ভাবে এখানে থাকে, তাহলে কোনোদিনও এখানে থাকতে দিবে না।
এই কারণে আদ্রিকা কখনো কাউকে কিছু বুঝতে দেয়নি, চুপচাপ সয়ে গেছে। এমনকি আমার সাথেও এমন স্বাভাবিক আচরণ করে যাতে কিছুই হয়নি, সব স্বাভাবিক রয়েছে। রাবেয়া বেগম চোখের কোণ থেকে পানিটা মুছে আবারও বলেন, জানিস, আমার মনেই হয় না যে ও আমার বৌমা, নিজের মেয়ে মনে হয়। মেয়েটা আমার কথা চিন্তা করে, তোর বাবার কথা চিন্তা করে, আমার আর তোর বাবার সেবা করে। এখনো পর্যন্ত ও আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এত কিছু কেন করবে ও? একবারও নিজেকে প্রশ্ন করেছিস? যেই মেয়েটাকে তুই এতটা অবহেলা করছিস, সেই মেয়েটা কেন এই বাড়িতে পড়ে থাকবে? আদ্রিকা একজন শিক্ষিত মেয়ে, সে চাকরি করেও নিজের খরচ নিজে চালাতে পারে। তাহলে কেন ও কেন এই বাড়িতে পড়ে থাকবে? কখনো নিজেকে প্রশ্ন করেছিস? আয়ান পুতুলের মতো ধীরে ধীরে দুই পাশে মাথা নাড়ল, যার অর্থ না। রাবেয়া বেগম জোর গলায় বলেন, ভালোবাসা। আয়ানের বুকটা আবারও ধক করে উঠল, আবারও তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। এই শব্দটা খুব শক্তির। রাবেয়া বেগম বলেন, ভালোবাসে তোকে, খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া কখনো এরকম করা যায় না। ওই জায়গায় আমি হলে তো আমি নিজেই চলে যেতাম, কিন্তু মেয়েটা তোকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ান এবার চোখের পানিটা আর ধরে রাখতে পারল না, চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটাই কি তবে ভালোবাসা? হিমেল কি তাকে এই অনুভূতির কথাই বলেছিল? তুই কখনো কি খেতে দেখেছিস ওকে? কখনো কি খাবার খাওয়ার কথা বলেছিস ওকে? জিজ্ঞাসা করেছিস যে ও কেমন আছে, কি করছে, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, খাবার নিয়েছে কিনা? বাড়ির কেউ ওর কোনো খবর নেয় না, কিন্তু ও ঠিকই প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব পালন করে যায়। আয়নের হৃদয়ে গভীর এক অজানা কষ্টের স্রোত বইছে। আয়নের হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। এক অতৃপ্ত অদৃশ্য আগুন তার ভেতরটা ছারখার করে দিচ্ছে। ফারজানার ছেড়ে যাওয়াতে তার এতটুকুও কষ্ট হলো না, কিন্তু এখন আদ্রিকার কথা ভেবেই কেন তার বুকের বাঁ পাশটা জ্বলতে শুরু করেছে। উত্তর জানা নেই তার। আয়ান আর নিতে না পেরে নিজের মাকে জাপটে ধরলো আর হাউমাউ করে কেঁদে উঠল। রাবেয়া বেগম অবাক হলেন তার ছেলের এই রূপ কাঁদতে দেখতে। আর কাঁদতে পারে নাকি তার ছেলে? বুঝ হওয়ার পর থেকে আয়ানকে তিনি কখনোই কাঁদতে দেখেননি। আয়ান কাঁদতে কাঁদতেই জবাব দিল, আমি আর পারছি না মম, দোহাই লাগে চুপ করো, আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা পুড়ে যাচ্ছে আমার। রাবেয়া বেগম আড়ালে মৃদু হাসলেন আর বললেন, কেমন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে তোর? আয়ান সোজা উত্তর দিল, জানি না। রাবেয়া বেগম আবারও মৃদু হেসে মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ।